আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ বাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের পর্যায় সারণীর চতুর্থ অধ্যায় থেকে তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বা তোমাদেরকে বলা হয়েছে যে রসায়ন বিজ্ঞান ভালো করতে চাইলে অবশ্যই পর্যায় সারণী সম্পর্কে একটি ভালো ধারণা তোমাদের থাকতে হবে। পর্যায় সারণী ভালো করে না জানলে কিন্তু আসলে রসায়ন বিজ্ঞান তোমার কাছে একটি অসহায়ের মতোই মনে হবে, বুঝতে পারবে না। পর্যায় সারণীর পর্যায়, গ্রুপ, ইলেকট্রন বিন্যাস এগুলি তোমাদেরকে পূর্বের ক্লাসগুলোতে দেখানো হয়েছে। আজকে কিন্তু ওই ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ধর্ম এগুলি নিয়ে কিন্তু আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে এখানে তোমাদের সিলেবাসে যা আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো ধর্ম বলতে তোমার ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, তারপর পরমাণুর আকার, ইত্যাদিকে বোঝানো হয়। তো আজকে আমরা এক এক করে কয়েকটি ধর্ম আলোচনা করব, যে আলোচনা থেকে তোমরা যেন বিষয়টি অর্থাৎ এই অপশনটুকু ভালো করে বুঝতে পারো, সেজন্য তোমাদেরকে ভালোভাবে ক্লাসটি অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে এক নম্বরে রয়েছে ধাতব ধর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক নম্বরেই দেখব ধাতব ধর্ম, মৌলের ধাতব ধর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধাতু কাকে বলে? আমরা যদি বাহ্যিকভাবে এই বিষয়টি উপলব্ধি করি তাহলে দেখব ওজনে ভারী, ধাতব দ্যুতি আছে, গাছ সহনীয় এবং বিদ্যুৎ সুপরিবাহী ইত্যাদি ধর্ম যে সকল পদার্থের মধ্যে রয়েছে তাদেরকে সাধারণত ধাতু বলে। আধুনিক সংজ্ঞার ভাষায় যদি আমরা ধাতু বলতে চাই তাহলে দেখব যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 1, 2, 3 এইরকম ইলেকট্রন রয়েছে, তাহলে আমরা সাধারণত তাকে ধাতু বলে থাকি। আমরা আধুনিক সংজ্ঞা অনুযায়ী তাই জানি। যেমন আমরা যদি লিথিয়ামের কথা বলি, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে আছে 2 এবং 1। তার সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, তাই আমরা একে ধাতু বলতে পারি। ধাতুসমূহ সাধারণত ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হয়। ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এরা একটি ইলেকট্রন ত্যাগ করেছে, আমরা এটা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া আমরা বলতে পারি তার সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটি রয়েছে সেটি ত্যাগ করে দিয়েছে, অর্থাৎ এটি একটি পরমাণু নিউক্লিয়াস থেকে বেশ দূরে, অর্থাৎ এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বেশ, এটা যদি নিউক্লিয়াস হয় এটা থেকে বেশ দূরে, যার কারণে নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ বা বন্ধন শক্তিটা বা আকর্ষণটা খুবই কম, এই কারণে সে সহজে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিথিয়াম ছাড়া আরো বহু মৌল রয়েছে। যেমন আমি সোডিয়ামের কথা বলতে পারি। সোডিয়ামের যেমন 11, আমরা এর ইলেকট্রন বিন্যাস করলে 2, 8, 1 এটা ত্যাগ করতে পারি। এই কারণে সোডিয়াম ধাতব আয়নে পরিণত হয় এবং তার শেষে ইলেকট্রন থেকে 2 এবং 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা ম্যাগনেসিয়ামের কথা বলতে পারি। ম্যাগনেসিয়াম 2, 8, 2, এখানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম +2 তে পরিণত হয় এবং তার শেষ কক্ষপথে ইলেকট্রন 2 এবং 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম যে সকল মৌলের শেষে 1 রয়েছে, 2 রয়েছে, আবার 3 রয়েছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বলতে পারি 2, 8, 3। এখানে অ্যালুমিনিয়ামও 3টা ইলেকট্রন ত্যাগ করে
হ্যাঁ কি হয়, দাতব আয়নে পরিণত হয় +3 এবং তার ইলেকট্রন থাকে 2 এবং 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটি দেখলাম যে সোডিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো সাধারণত ধাতু, তাদের মধ্যে ধাতব ধর্ম রয়েছে। আয়রন, কপার, জিঙ্ক এগুলিও কিন্তু তাদের সর্বশেষ কক্ষপথে 2টি করে ইলেকট্রন রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একই পর্যায়ের যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, তোমরা জানো যে পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। আমরা যদি একই পর্যায় যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, হ্যাঁ তারপরে ফসফরাস, সালফার, আর্গন, আমরা যদি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে আগাই অর্থাৎ, তাহলে এই মৌলগুলো ধাতব ধর্ম আস্তে আস্তে হ্রাস পায়। যেমন সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, সিলিকনের 14, ফসফরাসের 15, সালফারের 16, আর্গনের 18, তারপরে এখানে আরেকটি মৌল বাদ করছে ক্লোরিন, তার 17। আমরা এই ধারাবাহিকতায় দেখতে পাই যে বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় মৌলসমূহের ধাতব ধর্ম ক্রমান্বয়ে হ্রাস পায়, অর্থাৎ কমে আসে। কেন? পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে তার ধাতব ধর্ম কমে আসে। দেখা গেছে যে ধাতব ধর্ম সোডিয়ামে সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, হ্যাঁ তারপরে ফসফরাস, তারপরে মনে করো সালফার, তারপরে মনে করো ক্লোরিন, তারপরে মনে করো আর্গন। 18, আর্গন লিখবো, 18 লিখবো আর্গন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর্গন লিখব। এখানে সোডিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি, কারণ সোডিয়াম পর্যায় সারণীর একদম বামে আছে। সোডিয়ামের ধাতব ধর্মের চেয়ে ম্যাগনেসিয়ামের ধাতব ধর্মটা কিছু কম, তার চাইতে অ্যালুমিনিয়ামের কম, তারপরে সিলিকন, ফসফরাস, এবং শেষে যায় ডান দিকের মৌলগুলো মাঝামাঝি থেকে একটু ডানের মৌলগুলো সাধারণত অধাতু। এখন বামের মৌলগুলো সাধারণত ধাতু, বামের মৌলগুলো অধাতু, তারপরে নিষ্ক্রিয় গ্যাস, যা কোনো ধাতু আনা অধাতু আনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পারলাম একই পর্যায়ে বাম দিকের মৌলের ধাতব ধর্ম বেশি, এবং যতই ডান দিকে যাওয়া যাবে আস্তে আস্তে তাদের ধাতব ধর্ম কমে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই মৌলের ধাতব ধর্ম সম্পর্কে তোমার মোটামুটি একটু হলেও ধারণা হয়েছে। তারপরে আমরা যাব অধাতু। ধাতব ধর্মের পরে যাব অধাতব। অধাতব ধর্ম, অধাতব ধর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধাতব ধর্ম। আমরা অধাতু বলতে সে সকল মৌলকে বুঝি যে সকল মৌল ওজনে হালকা, যে সকল মৌলের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, যে সকল মৌলকে আঘাত করা যায় না। যেমন লোহাকে যত আঘাত করা হয়, মানে লোহাকে আঘাত করে তাকে নির্দিষ্ট একটি কাঠামো দেওয়া হয়, অধাতুকে কিন্তু সেভাবে কাঠামো দেওয়া যায় না, অধাতুকে তেমনভাবে আঘাত করা যায় না। তাই আমরা বলতে পারি যেগুলো গাছ সহনীয় নয়, যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, যেগুলোর মধ্যে ধাতব ত্রুটি নেই, সাধারণত সেগুলোই অধাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা যদি বলতে চাই তাহলে বলবো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে অধিক সংখ্যক ইলেকট্রন রয়েছে, অর্থাৎ 5, 6, 7 ইত্যাদি ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা অধাতব ধর্ম বা অধাতু বলে থাকব। যেমন ক্লোরিনের ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন 2, 8, 7। ক্লোরিন কিন্তু সবচেয়ে একটি মূল্যবান অধাতু। তারপরে
আমরা বলতে পারি ক্লোরিনের পরে বলতে পারি অক্সিজেন। 8 নম্বরে আছে 2 এবং 6। তারপরে আমরা বলতে পারি নাইট্রোজেন 2 এবং 5। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এই যে পর্যায় সারণীর যে বিশেষ করে সারণীর ডান পাশে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় কারো শেষে 7, কারো শেষে 6 এবং কারো শেষে 5 রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই কিন্তু আমরা ধাতু গুণগুলি, অধাতু গুণগুলি এগুলি সহজেই আমরা নিরূপণ করতে পারি। দেখো এখানে ক্লোরিনের ধাতব ধর্ম সবচেয়ে বেশি, কারণ সে একটি ইলেকট্রন গ্রহণ করলে তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ হচ্ছে। অক্সিজেনের 2টি ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু অক্সিজেনের অষ্টক পূরণ হচ্ছে, এবং নাইট্রোজেনের 3টি ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু নাইট্রোজেনের অষ্টক পূরণ হচ্ছে। তাই বলা যায় একই পর্যায়ে যত ডান দিক থেকে বাম দিকে আসা যায় মৌলসমূহের অধাতব ধর্ম তত হ্রাস পায়। ডান দিক থেকে বাম দিকে আসলে অধাতব ধর্ম ততই হ্রাস পায়। আমরা কিন্তু ওই আগের সিরিয়ালটা একটু লিখবো, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আর্গন বাদ। এখন আমরা এভাবে আসবো, এদিক থেকে এদিকে আসবো। প্রথম কিন্তু ধাতুর দিকে কিন্তু বামেতে ডাইনে গেছিলাম এবং অধাতুর ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আসছি। তাহলে দেখা গেছে যে ক্লোরিনের অধাতব ধর্ম সবচেয়ে বেশি, তারপর সালফার, তারপর ফসফরাস। সিলিকনের ধাতব ধর্ম আছে, অধাতব ধর্ম আছে। সিলিকন কিন্তু একটি উপধাতু যার ভিতরে ধাতব ধর্ম বা অধাতব উভয় ধর্মের বৈশিষ্ট্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এটাকে তুলনা করতে চাই তাহলে এই 3টি মৌলের ক্ষেত্রে আমরা এটি বলতে পারি ক্লোরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন। অর্থাৎ এই 3টি মৌলের মধ্যে ক্লোরিনের ধাতব ধর্ম সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম যে একই পর্যায়ে ডান দিক থেকে বাম দিকে আসলে ধাতব ধর্ম ক্রমান্বয়ে হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধাতব ধর্মের পাশাপাশি অধাতব ধর্ম দেখলাম এবং মৌলগুলিও চিনে নিলাম কিভাবে আমাদের এগুলি আইডেন্টিফাই করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে আরেকটু উদাহরণ দিতে চাই যে ক্লোরিন দ্বারাই আমি বলতে চাই। যেমন ক্লোরিনের ক্ষেত্রে তার এই ইলেকট্রন একটি ইলেকট্রন গ্রহণ করে কিন্তু সে অধাতু ধর্মে পরিণত হয়েছে, মানে অধাতুতে পরিণত হয়েছে একটি ইলেকট্রন গ্রহণ করে, বা তার সাথে ইলেকট্রনটা ওইদিকে না দেয়া এদিকে দেওয়া যায় যে এই ক্লোরিনের সাথে একটি ইলেকট্রন যুক্ত হইয়া সেই ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে ফ্লোরিন, আমরা ফ্লোরিনের সাথে একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত করতে পারি। এভাবে আমরা অক্সিজেনের সাথে 2টি ইলেকট্রন যুক্ত হয়ে আমরা অক্সিজেন 2- লিখতে পারি। এইভাবে আমরা অধাতব ধর্মগুলো মানে অধাতু গুণগুলো, অধাতু মৌলগুলোকে আমরা আইডেন্টিফাই করে নিতে পারি এভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। সুতরাং পর্যায় সারণী কিন্তু ভুলে গেলে চলবে না, পর্যায় সারণী তোমাদের ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা 3 নম্বরে যাব পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে আলোচনা করব। আমরা পর্যায় সারণীর যে বিষয়গুলো রয়েছে, যে মৌলের নামগুলি, এগুলি তোমাদের ভালো করে জানতে হবে। ভালো করে আয়ত্ত রাখলে কিন্তু এই ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ ধনাত্মকতা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আমরা এখন যে বিষয়টি দেখব পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, মানবিক ব্যাসার্ধ।
পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওরা এই বিষয়টি ভালোভাবে দেখব, লক্ষ্য করো। পরমাণু আকার মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম। আমরা জানি যে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে পরমাণুর আকার ততই হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা একটা উদাহরণ দেখাইব আবার, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একই পর্যায়ের যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে পরমাণুর আকার ততই হ্রাস পাবে। লক্ষ্য করো, আমরা যদি একটি পরমাণুকে একটি বৃত্তের সাথে বা একটা মার্বেলের সাথে তুলনা করি, তাহলে কি মনে করো এটা হচ্ছে সোডিয়াম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো তার কেন্দ্র। তারপরে এটা হলো ম্যাগনেসিয়াম, তারপরে মনে করো এটা হলো অ্যালুমিনিয়াম, তারপরে এটা হলো সালফার সিলিকন, তারপরে একটা মনে করো ফসফরাস, তারপরে একটা হলো সালফার, তারপরে একটা মনে করো ক্লোরিন, এরপর একটা মনে করো আর্গন। আরেকটু ছোট করি, আর্গন। মনে করো এটা হলো আর্গন। একটি চিত্রের মাধ্যমে দেখানো হলো একই পর্যায়ের মৌলগুলো যত বাম দিক থেকে ডান দিকে গেল পরমাণুর আকার কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসলো। কেন? একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, এখানে একটা জিনিস লক্ষণীয় যে এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাইছে। পারমাণবিক সংখ্যা কি? এর 11, এর 12, 13, 14, 15, 16, 17, এর হলো 18। একই পর্যায়ের মৌলগুলো। এখানে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। এটা একই পর্যায়ের মৌলগুলো ছোট হওয়ার একটি কারণ। আরেকটি কারণ, এগুলো ইলেকট্রন বিন্যাসের স্তর একই রকম। যেমন এখানে 3টি স্তরে ইলেকট্রন বিন্যাস আছে, 2, 8, 2, 8, 2, 2, 8, 3, 2, 8, 4, 2, 8, 5, 2, 8, 6, 2, 8, 7, 2, 8, 8। আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখলাম যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের স্তর 3টি, 1, 2, 3। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসের স্তর 3টি, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসের স্তর 3টি, সিলিকনের 3টি। অর্থাৎ এখানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাট ইলেকট্রন বিন্যাসের স্তর বৃদ্ধি পায় নাই। এ কারণে আমরা বলতে পারি যে একই পর্যায়ের মৌলগুলো যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাদের পরমাণুর আকার ক্রমান্বয়ে ছোট হয়ে আসে। কারণ হলো এদের পারমাণবিক সংখ্যা বাড়ে কিন্তু ইলেকট্রন বিন্যাসের স্তর বৃদ্ধি পায় না। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু ইলেকট্রন বিন্যাসের স্তর বৃদ্ধি পায় না। এই কারণে আমরা বলতে পারি যে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা ততই বাড়তে থাকে কিন্তু ইলেকট্রন বিন্যাসের স্তর বাড়ে না। এখনই এগুলো ছোট হওয়ার আরো একটি কারণ রয়েছে। পারমাণবিক সংখ্যা যত বাড়বে তার সর্বশেষ শক্তি স্তরের কিন্তু ইলেকট্রন সংখ্যা তত বাড়বে। দেখো, এই আর্গনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 8, অক্সিজেনের 6, তারপরে সিলিকনের 4, হ্যাঁ, তারপরে ওই অ্যালুমিনিয়ামের 3। অর্থাৎ
সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে এটা নিউক্লিয়াসের সাথে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের যোগফলটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ শক্তিটা দৃঢ়ভাবে থাকে, আটকে থাকে, যার ফলে পরমাণু আস্তে আস্তে সংকুচন হয়ে আসে। যেমন আমি যদি এখানে একটা ডাম্বেলের আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখাতে চাই একটু এর মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে, তাহলে কি আসে দেখো, এখানে 2, এখানে 8 এবং সর্বশেষ কক্ষপথে আছে ইলেকট্রন 1। এই নিউক্লিয়াসের সাথে তার এই যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে কিন্তু খুব দৃঢ়ভাবে আটকে থাকতে পারে না, সে কিন্তু এই তাই সে একা একা মানে নিউক্লিয়াসের কাছাকাছি আসতে পারে না, চেপে যেতে পারে না। আমি যদি এদিকটা ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন দেখাই, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, লক্ষ্য করো, তৃতীয় কক্ষপথে হলো 7টি। এই 7টি ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে আকর্ষণ করে তাহলে তারা কিন্তু চেপে আসতে পারবে, তারা কি করবে, নিউক্লিয়াসের কাছাকাছি চেপে আসতে পারবে। এই কারণে সোডিয়ামের তুলনায় ক্লোরিনের আকৃতি ছোট, কারণ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টি। এই কারণে 7টি ইলেকট্রন মিললে নিউক্লিয়াসকে আকর্ষণ করে, যার ফলে সে আস্তে আস্তে সংকুচন হয়ে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে ইলেকট্রন বিন্যাসের স্তর ঠিকই থাকবে, কিন্তু তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে, যে ইলেকট্রনের শক্তির কারণে এই ইলেকট্রনগুলো, এই পরমাণুর বাহিরের স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে চেপে আসতে পারে। এই কারণে তাদের আকৃতি আস্তে আস্তে ছোট হয়ে আসে। তারপরে আমরা যাব একই গ্রুপের কয়েকটি মৌলের দিকে। একই গ্রুপের মৌলের দিকে যদি আমরা তাকাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পারবো যে এখানেও কয়েকটি ঘটনা রয়েছে, আমরা সেটি দেখব। এই ঘটনাগুলো মূলত ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে হয়ে থাকে। একই গ্রুপের আমরা যদি লিথিয়াম থেকে শুরু করি, লিথিয়াম, তারপরে তোমার সোডিয়াম, পটাশিয়াম, এগুলি আমরা যদি ধরি, অর্থাৎ 1 নম্বর গ্রুপে। তারপরে 17 নম্বর গ্রুপে আছে ফ্লোরিন, বোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলি যদি আমরা ধরি একই গ্রুপে, তাহলে আমরা দেখতে পারবো যে একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার ততই ছোট হয়ে আসে, পরমাণুর আকার তত বড় হয়ে আসে। কারণ হচ্ছে, আমি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাবো তাহলে বুঝতে পারি। এখানে মনে করো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, সোডিয়ামের হচ্ছে 11, পটাশিয়ামের হচ্ছে 19। আর ইলেকট্রন বিন্যাস যদি করি 2, 1, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 2, 8, 1, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 2, 8, 8। এই 3টি মৌলের মধ্যে তুমি যদি ডিফার করো তাহলে কি দেখতে পেলে? লিথিয়াম ইলেকট্রন বিন্যাস 2টি স্তরে আছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 3টি স্তরে আছে, এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 4টি স্তরে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আমরা যখন একই পর্যায়ের মৌলের দিক থেকে বুঝাইছিলাম যে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, এটার বিপরীতটা ফলো করলেই কিন্তু এই তুমি পরমাণুর এই আকার একই গ্রুপে কিরকম হবে তা কিন্তু অনুধাবন করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একটা আছে, এই কারণে তার আকৃতিটা হলো মনে করো এরকম। তার সর্বশেষ কক্ষপথে এখানে ইলেকট্রন আছে, কিন্তু এখানে তার আকৃতিটা একটু বড় হবে। কারণ হলো তার প্রথমটার একটা, তারপরে শেষ কক্ষপথে ইলেকট্রন একটাই আছে, কিন্তু তার ইলেকট্রন বিন্যাসের স্তর বৃদ্ধি পেয়েছে। এখানে ইলেকট্রন বিন্যাস স্তর হলো 2টি, প্রথম কক্ষপথে 3টি স্তর আছে এখানে সোডিয়ামের, শেষ কক্ষপথে 1টি,
তারপরে দ্বিতীয় কক্ষপথে আছে 8টি, লক্ষ্য করো, এবং সর্বশেষ কক্ষপথে আছে 1টি। 1 2 3, এখানে 3টি স্তরে আছে ইলেকট্রন। হ্যাঁ, তারপরে আমি যদি পটাশিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করি, পটাশিয়াম প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টি, তারপরে দ্বিতীয় কক্ষপথে 8টি, তারপরে তৃতীয় কক্ষপথে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন 8টি। চতুর্থ কক্ষপথে রয়েছে ইলেকট্রন 1টি। এখন পরমাণুর আকার উপরের দিক থেকে যতই নিচের দিকে তুমি আসবে, পরমাণু আস্তে আস্তে বড় হবে, কারণ হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন বিন্যাসের স্তর বৃদ্ধি পায়। এই ইলেকট্রন বিন্যাসের স্তর বৃদ্ধির কারণে কিন্তু পরমাণুর আকৃতি একই গ্রুপে নিচের দিকে আসলে বড় হতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এইভাবে আরো অনেকগুলো মৌল রয়েছে, তোমরা সেটাও খুব ভালো করে দেখতে পারো। একমাত্র ইলেকট্রন বিন্যাসই তার মূল পরিচয়। মানে ইলেকট্রন বিন্যাসের প্রত্যেক ক্ষেত্রে একটা করে নতুন স্তর বৃদ্ধি পাচ্ছে। যেমন লিথিয়ামের ইলেকট্রন আছে 2টি স্তরে, তারপরে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3টি স্তরে, পটাশিয়ামের হচ্ছে তোমার 3টি স্তরে। এইভাবে তোমার রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এদেরও কিন্তু ইলেকট্রন বিন্যাসের স্তর যতই নিচের দিকে যাওয়া যাবে ততই ইলেকট্রন বিন্যাসের স্তর বৃদ্ধি পাবে। আর এই পারমাণবিক সংখ্যা অধিক হওয়ার কারণেই ইলেকট্রন বিন্যাস আস্তে আস্তে ইলেকট্রন বিন্যাসের স্তর বৃদ্ধি পায় এবং পরমাণুর আকৃতিও বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যদি এটা পরমাণুর ব্যাসার্ধ আমরা মাপি, তাহলে দেখব এটা পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশ বড়, আর এর একক হলো অ্যাংস্ট্রম, পরমাণু ব্যাসার্ধের একক অ্যাংস্ট্রম। তোমরা এগুলির কিছু মান রয়েছে, তোমার পুরাতন বই থেকে তুমি সাজেশন নিতে পারো, দেখতে পারো, দেখবে যে কোন পরমাণুর আকৃতি কতটুকু, কত অ্যাংস্ট্রম, এটা তুমি দেখতে পারবে, শিখতেও পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জানলাম। মোটামুটি আরও রয়েছে, ওইগুলি তোমরা পড়ে নেবে, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। আরও 3টি ধর্ম রয়েছে। আমি যে 3টি আলোচনা করলাম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আশা করি এই 3টি জিনিস তুমি ভালোভাবে বাসায় বসে চর্চা করবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার অন্য আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।